বন্ধুরা, আমরা ছাদ বাগানে অনেকেই লঙ্কা গাছ করে থাকি। গাছে আমরা চাই প্রচুর ফুল হোক, প্রচুর লঙ্কা ধরুক, যাতে বাজার থেকে আলাদা করে আমাদের আর লঙ্কা না কিনতে হয়। কিন্তু একটা সমস্যা যেটা আমরা প্রত্যেকে ফেস করছি, সেটা হচ্ছে গাছের পাতা কুঁকড়ে যাওয়া। গাছে অতিরিক্ত পরিমাণে ফুল আসছে খাবার দেওয়ার ফলে, কিন্তু ফুলগুলো লঙ্কায় পরিণত হচ্ছে না, ঝরে পড়ছে। বা এর থেকেও বড় যে সমস্যাটা বর্তমান সময়ে হচ্ছে, গাছে মিলিবাগের সমস্যা। এরকম যদি সমস্যায় আপনি জর্জরিত হয়ে থাকেন এবং আপনার লঙ্কা গাছ খুবই ভালো হেলদি রয়েছে, কিন্তু গাছে কোনোভাবে ফুলের কুঁড়ি দেখা দিচ্ছে না, তাহলে আজকের ভিডিওটা সম্পূর্ণটা আপনারই জন্য। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা লঙ্কা গাছের A to Z পরিচর্যা নিয়ে আলোচনা করব। আপনারা জানেন যে A to Z পরিচর্যা ভিডিওয় গাছের মাটি তৈরি থেকে শুরু করে গাছে ফলন নিয়ে আসা পর্যন্ত সমস্তটাই আমি ভিডিওতে তুলে ধরি। তাই আজকের ভিডিওটা অনেকটা ইনফরমেটিভ হতে চলেছে, তাই সকলকে অনুরোধ করবো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার দর্শক বন্ধুরা, আমি অনেক সেবা, আপনারা দেখছেন গার্ডেন বাংলা ইউটিউব চ্যানেল। আজকের ভিডিও প্রত্যেকে করছি অনেক অনেক স্বাগত। যারা নতুন রয়েছেন অবশ্যই বলবো আপনাদেরও ভিডিওটি ভালো লাগবে, একটু মনোযোগ সহকারে দেখতে থাকুন। এবং যারা ফেসবুক থেকে দেখছেন আপনাদেরও ভালো লাগবে, ভিডিওটা মনোযোগ সহকারে দেখার সাথে সাথে অবশ্যই ভিডিওটি ভালো লাগবে লাইক এবং শেয়ার করবেন। তো বন্ধুরা, এই যে লঙ্কা গাছগুলো দেখছেন, গাছগুলোর বয়স হবে মাত্র 25 থেকে 1 মাসের মধ্যে। তো এই সময়ে আমার কাছে কয়েকটা গাছ রয়েছে, আপনাদের দেখাচ্ছি। এইখানে একটা, এই একটা, এখানেও রয়েছে একটা, এই একটা, এই একটা, এই একটা, মোটামুটিভাবে 8টা মতো গাছ রয়েছে। এই 8টা লঙ্কা গাছের মধ্যে আবার ভ্যারাইটি রয়েছে 2 ধরনের। এটা একটা ভিন্ন ভ্যারাইটি, পাতা থেকে বুঝতে পারছি। এগুলো ভিন্ন ভ্যারাইটি, এবং প্রত্যেকটাই কিন্তু আমার হাতে নিজে চারা তৈরি করে করা লঙ্কার গাছ। তো এই লঙ্কা গাছগুলোর মাটি কি বানিয়েছি সেটা প্রথমত বলি। তো নর্মালি আমি যে মাটিটা এখানে ইউজ করেছি সেটা হচ্ছে গার্ডেন সয়েল রয়েছে 60% মতো, এবং 40% রয়েছে কম্পোস্ট সার। কম্পোস্ট সার আমি যেটা ইউজ করে থাকি আমার বাগানের সবজি গাছের ক্ষেত্রে, সেটা মূলত আমি কিচেন ওয়েস্ট কম্পোস্ট ইউজ করি। গোবর সার বা ভার্মি কম্পোস্ট আমি ইউজ করি, কিন্তু এই গাছগুলোর ক্ষেত্রে আমি কিচেন ওয়েস্ট কম্পোস্টটা ইউজ করেছি। কিচেন ওয়েস্ট কম্পোস্ট আপনারা কীভাবে বানাবেন সেটা যদি জানতে চান অবশ্যই আমাকে কমেন্টে জানান, খুব তাড়াতাড়ি সেই বিষয়ের উপর ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো এখন নর্মালি আপনারা যারা রয়েছেন এইভাবে মাটি বানিয়ে গাছ বসিয়ে দিতে পারেন। আর এই গাছগুলো চারা আমি নিজেই করেছি, সিডলিং টেটে চারা, বীজ ফেলে চারা বানিয়েছিলাম। তো এই চারাগুলো মোটামুটিভাবে এই অবস্থায় আসতে, মানে বীজতলা থেকে বেরিয়ে মোটামুটিভাবে প্রতিস্থাপনের মতো বয়স আসতে 20 দিন মতো টাইম লেগেছে। আর 20 দিন পর মূলত এই জায়গায় বসানো হয়েছে। এই জায়গায় এসে গাছের বয়স এখন 25 দিন মতো। তার মানে সিডলিং থেকে ধরলে গাছগুলো মোটামুটিভাবে একটা 1.5 থেকে 2 মাসের কাছাকাছি একটা 10 ইয়ার পূরণ করছে। এই 10 ইয়ার বা টাইম পিরিয়ডের জন্য গাছে এখন অসামান্য গ্রোথ, এবং প্রত্যেকটা গাছের আগাতে এইভাবে ফুলের কুঁড়ি দেখা দিচ্ছে। এই সময় দাঁড়িয়ে বন্ধুরা আমরা গাছে কি কি যত্ন নেব, প্রথমত বলি খাবারটা লাস্টে বলবো, আগে বলি রোগ পোকার সমস্যা। যখনই গাছে ফুল দেখা দেবে তখনই গাছে পোকামাকড়ের সমস্যা দেখা দেবে। গাছে প্রচুর চোষক পোকা, গাছে মাকড়ের সমস্যা প্রচুর দেখা দেবে, যার কারণে আমাদের বেশিরভাগ লঙ্কা গাছ নষ্ট হয়ে যায়, গাছের পাতা কুঁকড়ে যায়। এর পাশাপাশি যেটা হয়, গাছের গ্রোথ থমকে যাওয়া, গাছের ডালপালা বৃদ্ধি না হওয়া, এরকম সমস্যা অনেকেই নিশ্চয়ই ফেস করেছেন। তো এই রকম সমস্যা যদি আপনার হয় তাহলে আপনারা কি করবেন? প্রথমত ঘরোয়াভাবে করতে পারেন। ঘরোয়া উপায়, গাছে যখন অল্প পরিমাণে রোগ পোকা ধরবে, এই যে পাতাগুলো এরকম ফ্যাকাসে হচ্ছে বা পাতা এরকম হচ্ছে, আপনারা সেই মুহূর্তে এই ঘরোয়া টোটকা ব্যবহার করতে পারেন। অতিরিক্ত হলে কিন্তু ঘরোয়া টোটকা কাজে দেবে না। ঘরোয়া টোটকার মধ্যে কী কী রয়েছে সেটা মূলত তোমাদের আগে বলি। ঘরোয়া টোটকা হিসাবে আমি যেটা ব্যবহার করি, নিম পাতা, লঙ্কা, রসুন, এবং একটু পরিমাণে আমি এখানে যেটা ইউজ করছি সেটা হচ্ছে ভিনিগার, একসঙ্গে মিশিয়ে একটা পেস্ট মতো তৈরি হয়ে যাবে। সেই পেস্টটা জলে 1 দিন মতো ভিজিয়ে রাখবো, এবং ভিজিয়ে রেখে সেই পেস্টটা গাছে স্প্রে করে দেওয়া। এটা একটা মানে বলা চলে ঘরোয়া, যেহেতু জটিল প্রসেসও বলা চলে, আর কম খরচে তোমরা তৈরি করতে পারবে। এইটা কিন্তু গাছে যখন সন্ধ্যার টাইম হয় সেই সময়তে প্রয়োগ করলে সবথেকে ভালো হয়। আপনারা ঠিক এই লঙ্কা গাছের জন্য এবং বেগুন গাছের জন্য একইভাবে ঘরোয়া টোটকা ব্যবহার করতে পারেন। এর পাশাপাশি আমি যেটা করছি এখন, যেহেতু আর ঘরোয়া টোটকা কাজ হচ্ছে না বেশি একটা, আর ঘরোয়া টোটকা যখন গাছের গ্রোথ খুব ভালো হয় সেই সময় গাছে খুব একটা প্রয়োগ করা উচিত হয় না, কারণ এক্ষেত্রে গাছে অনেক সময় সমস্যাও দেখা দিতে পারে। তো আর
বেশিরভাগ ক্ষেত্রে ঘরোয়া টোটকা খুব একটা কাজেও দেয় না, কারণ পোকামাকড়গুলো অনেক সময় যেতেও চায় না। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে একটু আধটু রাসায়নিক কীটনাশক বা জৈব কীটনাশক প্রয়োগ করতেই হয়। বর্তমানে আমি যে কীটনাশকটা ব্যবহার করছি সেটা হচ্ছে কিলার 505, এই কীটনাশকটা ব্যবহার করছি। বেশ কিছুদিন আগে আপনাদের একটা রিভিউ শেয়ার করেছিলাম। কীটনাশকটা ব্যবহার করে মোটামুটি ভালোই রেজাল্ট পাচ্ছি। মাকড় থেকে শুরু করে মাইটস এবং মিলিবাগের ক্ষেত্রেও খুব ভালো কাজ দিচ্ছে। এর পাশাপাশি এই যে পাতা কুঁকড়ে যাওয়ার সমস্যা, এপিক্সের সমস্যা যেগুলো আমরা বলে থাকি, সেই সমস্যাতেও কাজ দিচ্ছে। এটা লিটারে 1 ml, মানে বলা চলে একদম সামান্য পরিমাণে স্প্রে করতে হয়। খুব একটা যদি বেশি হয়ে যায় সেক্ষেত্রে গাছের পাতা এরকমভাবে পুড়ে যেতে পারে। তো এটা কিন্তু মাথায় রাখবে, খুবই একটা কড়া রাসায়নিক কীটনাশক। এটা কিন্তু মূলত যে চাষিরা জমিতে চাষ করে তারাই মূলত বেশিরভাগ ক্ষেত্রে ইউজ করে থাকে, কিন্তু ভালো কীটনাশক, কাজ দুর্দান্ত হয়। তো এই গেল মোটামুটিভাবে রোগ পোকার সমস্যা হলে আপনারা কী কী যত্ন নেবেন। তো এবার বলি, যাদের গাছে এইরকমভাবে মিলিবাগ লেগে গিয়েছে, কীটনাশক প্রয়োগ করেছেন গাছে তাও রয়েছে, এরকমভাবে চামচের সাহায্যে বা কিছুর সাহায্যে গাছ থেকে এরকমভাবে ছাড়িয়ে দেবেন। এটা কিন্তু সমস্তটা খুব একটা পোকামাকড় বেঁচে নেই, বেশিরভাগটাই মারা গিয়েছে কীটনাশক দেওয়ার পর। তো যে যতটুকু রয়েছে ততটুকুকে এরকমভাবে ছাড়িয়ে দিতে পারেন। আর মিলিবাগটা মূলত পিঁপড়েই বেশি যদি আপনার বাগানে থাকে, সেইটু হয়ে থাকে, মানে পিঁপড়ে যদি বাগানে অনেক জায়গায় থাকে, বাসা থাকে, পিঁপড়ে বসবাস করছে আপনার বাগানে, তাহলে মিলিবাগ হবেই হবে। তাই মিলিবাগ ঠেকাতে গেলে পিঁপড়েকে দূর করার জন্য প্রিকশন নিন। পিঁপড়ে কীভাবে দূরে চলে যায় সেই জিনিসগুলো মাথায় রাখুন, তাহলে আপনার গাছে মিলিবাগ দেখা দেবে না। মিলিবাগ কিন্তু একটা চোষক পোকা, এই চোষক পোকা গাছের পাতার রস শুষে নেয়। এর কারণে আমাদের গাছে যখন ফুল দেখা যায় বা লঙ্কা ধরে, সেই মুহূর্তে দাঁড়িয়ে যদি চোষক পোকা, যে কোনো চোষক পোকার আক্রমণ হয়, তাহলে আমাদের গাছে কিন্তু ফলন হবে না। গাছ নিজে থেকে সারভাইভ করার জন্য, নিজেকে সারভাইভ করানোর জন্য সমস্ত ফুলগুলো বা ফল ঝরিয়ে দিতেই পারে। তো এই জিনিসটা মাথায় রাখবেন, তাহলে আপনার গাছ খুব ভালো হবে। এরপর বলি খাবার হিসেবে আমি কি ব্যবহার করব। এই যে আমি খাবার এখানে যেটা নিয়েছি, এটা হচ্ছে বহুল পরিচিত আমাদের ডিএপি সার বা ড্যাপ সার, যেটাকে আমরা বলে থাকি। আর এখন বর্তমানে টিএসপিও বেরিয়েছে, আপনারা যেটা পাবেন সেটা ব্যবহার করবেন। এই যে দানা সারটা দেখছেন, এই সারটা মাত্র 5 থেকে 6টা বা 10টা মতো দানা গাছে ব্যবহার করবেন। প্রত্যেকটা গাছের ক্ষেত্রে ঠিক সেমভাবে আমি কাজটা করছি, কারণ এই সারটা যেহেতু রাসায়নিক, খুবই অল্প পরিমাণে দিতে হয়। আর যতটা পারবেন গাছের শিকড় থেকে একটু দূরে দেবেন, এটা ভালো কাজ দেবে। এটা গাছের শিকড়ের বৃদ্ধি এবং গাছের ওভারঅল বৃদ্ধিতে ভূমিকা রাখে। এরপর যেটা আমাদের প্রয়োগ করতে হবে গাছে অধিক পরিমাণে ফুল ফল নিয়ে আসার জন্য, এটা হচ্ছে এনপিকে 10-26-26। এই এনপিকে 10-26-26 আমরা মোটামুটিভাবে 1 গ্রাম থেকে 2 গ্রাম মতো দিয়ে দেবো। এই এনপিকে 10-26-26 রাসায়নিক সার বা রাসায়নিক খাবার। আপনারা যারা নর্মালি বাগান করছেন জৈব খাবার ব্যবহার করতে পারেন, কিন্তু বলবো লঙ্কা গাছের ক্ষেত্রে জৈব খাবার খুব একটা বেশি কাজ দেয় না। জৈব খাবার হিসেবে কীরকম খাবার আপনারা ব্যবহার করবেন, সরিষার খোল ভেজা তরল সার গাছের বৃদ্ধির সময় ব্যবহার করাই যেতে পারে। এছাড়া সবজি ভেজা তরল সার, এগুলো ব্যবহার করা যেতে পারে। কিন্তু সমস্ত সময় কিন্তু আমাদের লঙ্কা গাছের ক্ষেত্রে এই জৈব খাবার কাজে দেয় না। আর গাছে বেশিরভাগ সময় যখন ফুল দেখা যায়, সেই সময় যদি আমরা জৈব খাবার ব্যবহার করি, গাছে অনেক সময় বৃদ্ধি থমকে যায়, অনেক সময় গাছে ভালো গ্রোথ হয় না, গাছে ফুল ফল আসে না, এরকম সমস্যা আমরা অনেকেই লক্ষ্য করতে পারি। তাই অল্প একটু রাসায়নিক খাবার যদি প্রয়োগ করি কোনো সমস্যা হবে না। আর এই যে রাসায়নিক খাবারটা দিলাম, মোটামুটিভাবে 20 দিন রাসায়নিক খাবার আর কোনো ব্যবহার করব না। আর যেহেতু রাসায়নিক খাবার দিচ্ছি, মাঝে মধ্যে মাটিটাকে শুদ্ধিকরণ করতে হয়। এক্ষেত্রে আপনারা যেটা ব্যবহার করতে পারেন, অর্গানিক কিচেন কম্পোস্ট থেকে তৈরি লিকুইড সারটা ব্যবহার করতে পারেন। এছাড়া যে কোনো কম্পোস্ট সার ভিজিয়ে নিয়ে সেই জলটা ছেঁকে নিয়ে মাটিতে প্রয়োগ করতে পারেন। এটা কিন্তু মাটির গুণবত্তা আরও বৃদ্ধি করতে সাহায্য করবে। আর যারা রাসায়নিক সার ব্যবহার করতে ভয় পাচ্ছেন, বলবো গাছে যদি ভালো রেজাল্ট পেতে চান বা গাছে যদি সুন্দরভাবে ফলন নিয়ে আসতে চান, অল্প একটু হলেও রাসায়নিক সার ব্যবহার করুন। বেশি ব্যবহার করতে বলছেন আপনাদের, কারণ বেশি ব্যবহার আমিও করি না। মাসে 1 থেকে 2 বার হার্ডলি আমি ব্যবহার করি গাছে। মোটামুটিভাবে গাছে ভালো রেজাল্ট পাই। বেশিরভাগটা আমি জৈবভাবেই করি। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করুন। দেখা হচ্ছে খুব তাদের আরও নতুন ভিডিও নিয়ে। আর ভিডিওটি যদি এতদূর দেখেন, কোনো ইনফরমেশান যদি আপনার বুঝতে অসুবিধা হয়, অবশ্যই কমেন্ট করুন। কমেন্টের মাধ্যমে আমি আপনাদের প্রশ্নের উত্তর দিয়ে দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন। আপনার বাগানপ্রেমী বন্ধুদের কাছে, প্রত্যেক বাগানপ্রেমী বন্ধুরা যারা রয়েছেন অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং শেয়ার করবেন আপনাদের প্রিয় বন্ধুদের কাছে। এবং যারা নতুন রয়েছেন অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ জানাই সকল বাগানপ্রেমী বন্ধুদের।